বাইরের দিকে জরায়ুর ওয়ালের বাইরের দিকে ফাইব্রয়েড, সেগুলো অনেক সময় পেশেন্ট বুঝতেই পারে না যতক্ষণ না অনেক বড় হয়ে যাচ্ছে। এই এন্ডোমেট্রিওসিস প্রথম দুটো জিনিস হবে, একটা হচ্ছে যে মাসিকটা হবে তখন খুব বেশি ব্যথা হবে, পেশেন্ট সহ্যই করতে পারবে না, অথবা বা অন্য সময়েও ব্যথা হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় ওই আগে ব্যথা শুরু হয়ে তারপর আস্তে আস্তে ব্যথাটা আরও বেড়ে গেল মাসিক হওয়ার সময়। সেটা এক নম্বর হচ্ছে ব্যথা, 2 নম্বর হচ্ছে ব্লিডিং ইরেগুলারিটি, মানে মাসের যেটা হচ্ছে সেটাই প্রচণ্ড বেশি হচ্ছে, পেশেন্ট সামলাতে পারছে না, রক্তের ঢেলা পড়ছে, এগুলো নর্মাল না। অনেক সময় মেনোপজ হওয়ার আগে আগে অনেকে বলে যে এগুলো তো তোমার, বাড়ির লোকেরাই বলে এগুলো তো তোমার এখন হবে, এগুলো তো বন্ধ হওয়ার আগে এরকম হয়। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি যে আমাদের নারী শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জরায়ু বা ইউটেরাস। সন্তান ধারণের ক্ষেত্রে তো বটেই, তার পাশাপাশি আরও অনেকগুলো কারণে এই জরায়ুর যথেষ্ট প্রয়োজন রয়েছে নারী শরীরে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এমন কোনো পরিস্থিতি হয় যখন জরায়ু কেটে ফেলার প্রয়োজন হয়। স্বভাবতই আপনারা বুঝতেই পারছেন যে জরায়ু কেটে ফেলা মানে সেটা একটা বিরাট প্রশ্নচিহ্নের বিষয়। আজকে আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো যে কোন কোন পরিস্থিতিতে জরায়ু ওষুধের মাধ্যমে রেখে চিকিৎসা করা সম্ভব এবং কোন কোন ক্ষেত্রে কোনো অপশান নেই, তখন জরায়ু কেটে ফেলতেই হবে। বিভিন্ন অসুখের নাম আমরা জানি, যেমন ধরুন ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস ইত্যাদি নানা রকম অসুখের কথা জানি, জরায়ু টিউমার। তো এই সব ক্ষেত্রে কি জরায়ু কেটে ফেলতে হবে? সেই প্রশ্নটা আপনাদের আমার ডাক্তারবাবুকে। তো আসুন আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলি। আমরা এসেছি আজকে মাদারহুড হসপিটাল কসবাতে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি গাইনি সার্জন ডক্টর মহুয়া ভট্টাচার্যকে। নমস্কার ম্যাডাম। প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র কি সন্তান ধারণের জন্য জরায়ুর প্রয়োজন রয়েছে, না আর অন্যান্য কোনো কাজ রয়েছে জরায়ু? সন্তান ধারণটাই সবচেয়ে বড় কাজ। তাছাড়া একটি নারীর শরীরে যখন হরমোনাল একটা সাইকেল প্রত্যেক মাসে হয়, তো সেটারই যখন কেউ সন্তান ধারণ করে না যে মাসে, সেই মাসে একটা ঋতুস্রাব হয়ে সেই রক্তটা বা ভিতরের যে একটা জরায়ুর ভিতরে একটা লেয়ার থাকে এন্ডোমেট্রিয়াম বলে, সেই জিনিসটা রক্তের সঙ্গে বেরিয়ে যায় প্রত্যেক মাসে মাসে। এটা একটা নারীত্বের প্রতীক। এটা হলে অনেক মেয়ের অনেক মানসিক শান্তি হয় প্রত্যেক মাসে মাসে যে ঋতুস্রাবটা হয়। তো এইটা একটা মানসিক শান্তি, একটা হরমোনাল সাইকেল মেনটেন করার জন্য সাহায্য করে এই জরায়ুটা। আর তাছাড়া জরায়ু তলার অংশটাকে বলে সার্ভিক্স। তো সার্ভিক্সের একটা সিক্রিশন হয়, একটা রস স্রাব হয় প্রত্যেক মাসে, যেটা স্বাভাবিকভাবেই, সেটা স্বাভাবিক স্রাব। সেইটাও সহবাসের সময় সাহায্য করে, যে যেটা শুকনো হয়ে যায় ভিতরে, অনেক সময় অনেকে সহবাস করতে অসুবিধা হয়, সেটাও সহবাসের সময় কিছুটা সাহায্য করে। তো এই লুব্রিকেশনের কাজেও কিছুটা লাভ হয়। আজকের দিনে আপনারা চিকিৎসকরা কি কি ধরনের জরায়ু সমস্যা পান, যে সমস্যা নিয়ে পেশেন্টরা আপনাদের কাছে আসেন? মূলত অনেক বয়সী জরায়ু সমস্যা ছোট থেকে বড় অবধি অনেক রকমের সমস্যা হতে পারে, কিন্তু সবচেয়ে মানে মূলত যে দুটো কারণে আসেন সেটা হচ্ছে যে জরায়ু মধ্যে টিউমার, যেটাকে আমরা ফাইব্রয়েড বলি, সবাই নামটা জানেন হয়তো। আর তাছাড়া হচ্ছে আরেকটা হচ্ছে যে অনেকেই দেখবেন বলেন বাল্কি, একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আসে, লেখা থাকে বাল্কি ইউটেরাস, মানে জরায়ুটা যেন যতটা তার পরিমাপ হওয়া উচিত তার চেয়ে অনেকটা বড় হয়ে মোটা হয়ে গেছে। তো আর এই মেনলি এই দুটোই। তাছাড়া আরও অনেক রকম সমস্যা আছে, যেমন অল্প বয়সে অনেক সময় আসে যে জরায়ুর মধ্যে কোনো পর্দা আছে, ওগুলো জন্মগত তাদের রোগ, জন্ম থেকেই তারা ওভাবে জন্মেছে, দুটো জরায়ু বা একটা জরায়ু হাফ পোর্শন তৈরি হয়নি, এগুলো সব অনেক রেয়ার অসুখ। কিন্তু এগুলোর চেয়ে বেশি এই দুটো জিনিসই পাই, যে জরায়ু বাল্কি হয়ে গেছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যাডিনোমায়োসিস,
আর আর এন্ডোমেট্রিওসিসও আছে, সেটা হচ্ছে জরায়ুর আশেপাশে সব অনেক রক্তের ডেলাজোন হয়ে ওভারিতে সিস্ট হয়ে যায়। ওটা জরায়ুর আশেপাশে হয়, জরায়ুটাকে নিয়ে হয়, সেই জন্য এটাও একটা জরায়ুর সমস্যাই বলা যেতে পারে। যে এন্ডোমেট্রিওসিস আর ফাইব্রয়েড এই দুটো সবচেয়ে কমন এখন, সবচেয়ে বেশি পাওয়া যায় এখন। একদম ম্যাডাম, যেটা আজকের দিনে দর্শক বন্ধুরা অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে এই ধরনের জরায়ুর সমস্যা হলে কতটা পর্যন্ত আপনারা ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারেন বা অন্যান্য কোনো পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করতে পারেন, আর কোন ক্ষেত্রে একদম কোনো অপশন থাকে না তখন আপনাদের পরামর্শ দিতে হয় যে এবার জরায়ুটা কেটে বাদ দিতে হবে, সেই বিষয়টা একটু আমাদের বলুন। প্রথম কথা ফাইব্রয়েডের কথায় আসি। ফাইব্রয়েড হলেই লোকে ভাবে যে বাবা আমার জরায়ুতে একটা টিউমার হয়ে গেছে, কি হবে? প্রথম কথাই মাথায় আসে যে ক্যান্সার। তো ক্যান্সার সাধারণত ফাইব্রয়েড ক্যান্সার হয় না। হ্যাঁ, মানে বোধহয় 1 লাখ লোকের মধ্যে একজনের এরকম ক্যান্সার দেখা যায় যে হচ্ছে জরায়ুতে টিউমারটা ক্যান্সার আসলে। কিন্তু সে সাধারণত ক্যান্সার আমরা এতদিন ধরে প্র্যাকটিস করছি, আমরা তো দেখতেই পাইনি কখনো, মানে খুব কখনো ছোটোবেলা মেডিকেল কলেজে যখন পড়েছি তখন 1-2বার দেখেছি, তারপর তো আর দেখাই যায় না। তো প্রথমেই ওটা হলেই যে ক্যান্সার হয়ে যাবে আমার বলে ভয় পেয়ে ছুটে আসার কোনো মানে হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে জরায়ুর টিউমারটা কোন জায়গায় হয়েছে সেটা খুব জরুরি। যেমন জরায়ুর যে ভেতরে ক্যাভিটি থাকে যেখানে বাচ্চা এসে বড় হয়, সেই ক্যাভিটিটা মধ্যে ভেতর দিকে যদি টিউমারটা হয় তাহলে খুব অল্প ছোট টিউমার হলেও সেটা খুব বেশি রক্তপাত করাবে ঋতুস্রাবের সময়। হ্যাঁ, তো সেই টিউমার কিন্তু ছোট বা বড় যাই হোক ওটার চিকিৎসা দরকার। এবার চিকিৎসা মানে জরায়ু কেটে ফেলা নয়, অনেক রকমের চিকিৎসা হয়। আর কিছু কিছু টিউমার থাকে যেগুলো জরায়ুর ওয়ালের বাইরের দিকে, সেই টিউমার অনেক বড় হয়েও পেশেন্টরা বুঝতেই পারে না যে তার টিউমার হয়েছে, বা সেই টিউমার কোনো হয়তো তাকে কোনো ক্ষতিও করছে না, প্রত্যেক মাসে মাসে ব্যথাও করাচ্ছে না, প্রত্যেক মাসে মাসে বেশি ঋতুস্রাবও করাচ্ছে না। পেশেন্ট অনেক দিন পরে হয়তো পেটে হাত দিয়ে দেখছে শক্ত শক্ত কিছু তৈরি হয়েছে, তো সেই টিউমার ওভাবে আস্তে আস্তে বড় হয়েছে কিন্তু পেশেন্টকে জানতেও দেয়নি। সেটাও হয়তো ওষুধে কাজ হবে না, কিন্তু সেটা পেশেন্টের জন্য তক্ষুনি ক্ষতিকারক নয় যে এক্ষুনি তাকে অপারেশন করে বাদ দিতে হবে। এবার টিউমার হলে এবার সব কিছুই নির্ভর করছে যে জরায়ু কেটে বাদ দিতে হবে কিনা, সেটা সবসময়ই বয়সের উপরে আর পেশেন্টের ইচ্ছের উপরে। একটা ছোটো মেয়ের টিউমার হয়েছে, তাকে তো যদি ছোট টিউমার একটা বাইরের দিকে হয় তাকে কিছুই করতে হবে না, তাকে খালি 1 বছরে 2 বছরে একটা পেটের সোনোগ্রাম করলেই হয়ে যাবে, আলট্রাসোনোগ্রাফি করলেই দেখতে হবে যে ওটা বড় হচ্ছে কি না, এইভাবে আর ফলো আপ করতে হবে, আর কিছুই করার দরকার নেই। কোনো মেয়ের যদি ভেতর দিকে জরায়ুর ভেতর দিকে টিউমার হয় ছোট আর খুব বেশি ব্লিডিং হচ্ছে, সেটা অবশ্যই চিকিৎসা দরকার। কিন্তু সেটা কেন আমি জরায়ু কেটে তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সেটা হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি বলে একটা শব্দ হয়, একটা কথা হয়, একটা ট্রিটমেন্ট হয়। সেটা জরায়ুর তলা দিয়ে মাসিকের রাস্তা দিয়ে নিচে সার্ভিক্স দিয়ে একটা মেশিন ঢুকিয়ে, ক্যামেরা ঢুকিয়ে, আর প্লাস একটা অপারেশনের ইনস্ট্রুমেন্টস ঢুকিয়ে সেটা টিউমারটাকে কেটে বাদ দেওয়া সম্ভব হয় কিছু কিছু ক্ষেত্রে, যেগুলো একদম ক্যাভিটির মধ্যে টিউমারগুলো দেখা যাচ্ছে। বা ল্যাপারোস্কোপি করেও জরায়ুর টিউমার বাদ দিয়ে দেওয়া যায় যখন হিস্টেরোস্কোপি করে সম্ভব হয় না। তাছাড়া এখনও আরও উন্নত মানের চিকিৎসাও এসে গেছে, যেটা মানে কোনো অপারেশন না করে আলট্রাসোনোগ্রাফির সাহায্যে, ইউএসজি সাহায্যে মাইক্রোওয়েভ অ্যাবলেশন বলে, তো নিডেল ঢুকিয়ে আলট্রাসাউন্ড দিয়ে দেখে যে টিউমারগুলো কোথায় আছে, সেখানে নিডেল ঢুকিয়ে ওটাকে খুব হিট দিয়ে ওটা গলিয়ে দেওয়া যায় টিউমারগুলো। যদিও এখনও আমাদের কলকাতায় অতভাবে পাওয়া যাচ্ছে না এই চিকিৎসাটা, আরও কিছুদিন পরে হয়তো ভালো করেই এসে যাবে সব হাসপাতালে। আর আরও অনেক চিকিৎসা, যাদের বাচ্চা কাচ্চা দরকার নেই কিন্তু যাদের জরায়ু রাখতে তারা ইচ্ছুক কিন্তু অনেকগুলো টিউমার আছে, অপারেশন করাতেও চাইছেন না, তখন ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন বলে একটা চিকিৎসা হয়, যেখানে ইউটেরাইন জরায়ুর দুপাশে দুটো রক্ত ধমনী থাকে যেগুলো দিয়ে ব্লাড সাপ্লাইটা যায় জরায়ুর, সেই দুটো আর্টারিকে রে দিয়ে প্রায় পুড়িয়ে দেওয়ার মতোই ওটাকে ব্লক করে দেওয়া হয়। তো তাহলে ব্লাড সাপ্লাই, পুরো রক্ত চলাচল অনেকটা কমে যায় ইউট্রাসের। ইউট্রাস পচে যায় না, কারণ ইউট্রাসের অন্য আরও সাপ্লাই আছে, কিন্তু টিউমারগুলো আর বাড়তে পারে না, আস্তে আস্তে ছোটো শুকিয়ে যায়, কারণ ওদের অনেক রক্ত দরকার বাড়ার জন্য। সেই যদি রক্ত চলাচলটাই একটু কমিয়ে দেওয়া যায় তাহলে ওই টিউমারগুলো আস্তে আস্তে আর বিরক্ত করে না, আস্তে আস্তে ছোটো হয়ে থাকে।
আচ্ছা। হ্যাঁ, গলে যায় না কিন্তু ছোট হয়ে থাকে। কিন্তু এই চিকিৎসা করার জন্য ফ্যামিলি কমপ্লিট হওয়া খুব দরকার, পরে বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না। একদম। এইটা। তো ম্যাডাম, যেটা আমাদের প্রশ্ন, যে অপারেশনের পর, যাদের অপারেশন একান্তই প্রয়োজন, অপারেশনের পর শরীরে হরমোন, ওজন, মানসিক দিক এইগুলো ক্ষেত্রে কি কি প্রভাব পড়ে একজন নারীর? হ্যাঁ, সেইটা আমি পরে বলছি, কিন্তু তার আগে এন্ডোমেট্রিওসিস নিয়ে বলা হয়নি, ওটা নিয়ে একটু কথা বলি। অবশ্যই, তো অবশ্যই। এন্ডোমেট্রিওসিস একদম ছোট, যখন বাচ্চার মাসিক সবে তার শুরু হয়েছে, তার 1-2 বছরের মধ্যেই তৈরি হয়ে যেতে পারে ওভারিতে সিস্ট বা ওই বাল্কি ইউটেরাস এগুলো। তো সেইগুলোরও একদমই প্রথমেই একদমই আমরা এখন বলা হয় না যে প্রথমে অপারেশন করুন, মানে জরায়ু কেটে বাদ দেওয়া তো কোনো প্রশ্নই ওঠে না। একমাত্র প্রয়োজন হবে কখন, যখন সে 50-এর কাছাকাছি বয়স হয়ে গেছে, আর অনেক দিন চিকিৎসা করে আর পাচ্ছে না, কোনো ওষুধ কাজ করছে না যার, হ্যাঁ, অথবা একটা ক্যান্সারের ভয় পাওয়া যাচ্ছে, এই সব ক্ষেত্রেই একমাত্র অপারেশনের দরকার হয়। অথবা অনেক বড় টিউমার হয়ে গেছে বা অনেক বড় সিস্ট হয়ে গেছে, আর পেশেন্ট তার সঙ্গে বলছে আমি আর কিছুই এইসব চাইছি না, সব অনেকটাই পেশেন্ট কী চাইছেন তার উপরে। তো তখন সব জরায়ু কেটে, সিস্ট কেটে বা টিউমারের সাথে বাঁধে। নাহলে শুধু জরায়ু রেখেও অনেক অপারেশনও করা যায়, অনেক মেডিকেল ট্রিটমেন্টও করা যায়। অপারেশনের ইন্ডিকেশন হচ্ছে যে ওই বললাম ছোটো টিউমার যেটা ক্যাভিটির দিকে, অনেক বড় টিউমার যেটা প্রেশার করছে পেটের মধ্যে, বা বড় সিস্ট যেটা ওষুধে কাজ করছে না, বা পেশেন্টের এত বেশি ব্লিডিং হচ্ছে যে পেশেন্ট আর কোনো ওষুধেই কাজ করছে না, অনেক দিন ওষুধ খেতে খেতে পেশেন্ট মানে বীতশ্রদ্ধ হয়ে গেছে চিকিৎসার উপরে, এভাবে আর চাইছেন না, আর ফ্যামিলি কমপ্লিট, বয়স 50-এর কাছাকাছি। তাছাড়া হচ্ছে যদি ক্যান্সারের ভয় থাকে, সেটা তো অনেক আল্ট্রাসাউন্ড করে, অনেক টেস্ট করে বোঝাই যায় ক্যান্সারের কোনো ভয় আছে না। এই সব ক্ষেত্রে জরায়ু সরিয়ে দেওয়ার দরকার আছে। আমাদের যেটা প্রশ্ন, যে জরায়ু বাদ দেওয়ার পর কি কি, মানে একজন নারীর শরীরে হরমোন, ওজন বা ধরুন তার মানসিক দিক, এই দিকগুলোতে কি কি পরিবর্তন আসে? এই ক্ষেত্রে না পরিবারের লোকজনের অনেকটা অবদান আছে। হ্যাঁ, পরিবারের লোকজন যদি বলে এই যে আমারও হয়েছিল অপারেশন, আমি আর খাটাখাটনি করতে পারছি না, আমি দুর্বল হয়েছি, এরকমভাবে মানসিকভাবে যদি তাকে প্রথমেই একটু বুঝিয়ে দেয় যে এটা অপারেশন করলে খুব, সে নিজেই একটুখানি ভাবতে থাকে এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এবার জরায়ু শুধু কেটে বাদ দিলে খুব বেশি সমস্যা হয় না পেশেন্টের। হ্যাঁ, তো যেটা সমস্যা হয় ওভারিগুলো যদি সঙ্গে বাদ দেওয়া হয়, ওভারি বাদ দিলে ওভারি থেকেই হরমোনগুলো বেরোয়, যে হরমোনাল সাইকেলটা, মেনস্ট্রুয়াল সাইকেলে যে হরমোনগুলো বেরোয়, সেই ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, ওগুলো আর বেরোয় না। তো ইস্ট্রোজেনের অনেক শরীরে অনেক সাহায্য করে শরীরটাকে ভালো রাখতে মেয়েদের, যেমন হার্ট ভালো রাখে, যেমন হাড়ের প্রবলেম, হাড়ের অসুখগুলো অনেক কম হয়। তো যদি জরায়ুর সাথে সাথে ওভারিগুলোও বাদ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু সেই মেয়ের অনেক রকম সমস্যা, সেই মহিলার অনেক রকম সমস্যা হবে। যেমন যে প্রথমে আমরা দেখি যে হট ফ্ল্যাশ হয়, খুব গরম লাগছে, মানে সবাই এমনি বসে আছে পাখানা চালিয়ে, উনি এসে এসি চালিয়ে দিলেন ঘরের মধ্যে, তো এতই গরম লাগছে। তারপরে এই সমস্যাটাও কিন্তু 1-2 বছর স্থায়ী হয়, আর ধীরে ধীরে আস্তে আস্তে শরীর অ্যাডজাস্ট করে নেয়, তখন আর তারপরে সমস্যাটা অত ভোগায় না। দ্বিতীয় হচ্ছে যে খুব মেজাজ খিটখিটে হয়ে গেল, হ্যাঁ, সবার উপর অকারণে রেগে যাচ্ছেন, চট করে মুড সুইংস হচ্ছে। তৃতীয় হচ্ছে রাতে ঘুম কম হয়ে যায়। তারপরে হচ্ছে যে জয়েন্ট পেন অনেকের শুরু হয়, হ্যাঁ, সব ওই ছোটো ছোটো জয়েন্টে পেন, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এইসব। আর তাছাড়া আরও হয় যে জেনিটো ইউরিনারি ইনফেকশনস মতো, সবসময় যেন মাসিকের রাস্তায়, এগুলোরও সব চিকিৎসা আছে। একটু অপারেশনের আগে কাউন্সেলিং করে নিলে পেশেন্ট বুঝতে পারে যে এই সমস্যাগুলো থেকে আমি কিভাবে বাঁচতে পারবো। তো অনেক সময় চট করে ইনফেকশন হচ্ছে, আর ইউরিন টেস্ট করে কিছু ধরা পড়ছে না, কিন্তু ওনার সবসময় ইউরিন পাস করার সময় জ্বালা করে উঠছে বা চুলকাচ্ছে, এই সব ধরনের সমস্যা। বা একটু জায়গাটা ড্রাই হয়ে গিয়ে মেলামেশার সময় সমস্যা হচ্ছে, এই সব সমস্যাগুলো হতে পারে। তো যাদের এই ধরনের সমস্যা হয় সেগুলো নিশ্চয়ই সমাধান রয়েছে? সমাধান রয়েছে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলে একটা অনেক রকমের ওষুধ পাওয়া যায়, প্লাস ক্যালসিয়াম, ভিটামিন। আর তাছাড়া হচ্ছে যে এই যে মোটা হয়ে যাওয়া, একদমই মোটা হয় না আসলে। একটা অপারেশন হলে বাড়ির লোকে সবাই বলে কাজ করো না, বসে থাকো, রেস্ট নাও, সেই করতে গিয়ে একটুখানি ওজন বাড়ে, কিন্তু সেইটা ওজনটা আবার ঠিক করে নেওয়া যায় পরে, রেস্টিং পিরিয়ডের পরে। তো এরকম মোটা হওয়ার ব্যাপারটা কিছু নেই,
কিন্তু এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে পেশেন্ট অনেক ভালো থাকে, প্লাস মানে লাইফস্টাইলস ভালো রাখা যে কোনো মেয়েদেরই জরায়ু বাদ দেওয়া হোক কি না হোক 40-এর পর থেকেই লাইফস্টাইল ভালো রাখতে হয়। যেমন আমি রাত জাগবো না, আমি বেশি বাইরের খাবার উল্টোপাল্টা, বেশি চিনিটাকে কমিয়ে দেবো, বেশি তৈলাক্ত খাবার কমিয়ে দেবো, তারপরে রোজ যোগব্যায়াম করব। যোগব্যায়াম, মেডিটেশন অনেকভাবে সাহায্য করে, শরীরের হরমোনাল ব্যালেন্স রাখতে খুব ভালো সাহায্য করে। ভিতরের সিস্টেমটা ঠিক রাখলেই এইসব সমস্যা অনেক কমে যায়। ইভেন এন্ডোমেট্রিওসিসেও আমরা এখন বলছি যোগা মেডিটেশন অনেক হেল্প করে। একদম। যে সমস্ত মহিলার ফ্যামিলি প্ল্যানিং কমপ্লিট হলো না, অথচ তার এমন কোনো অসুবিধা হলো যে তাকে জরায়ুটা বাদ দিতেই হবে, তার কি বিকল্প পথ? জরায়ু বাদ দিলেও যদি তার একজনও বাচ্চা নেই, তাহলে ওভারি, সেই মহিলা নিশ্চয়ই অল্প বয়স, তার জরায়ু বাদ দেওয়ার কথা ছিল না, তার সেক্ষেত্রে ওভারিগুলো বাদ দেওয়া সাধারণত হয় না। হ্যাঁ, যদি কোনো ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার যেটা ছড়িয়ে গেছে, ওভারিও বাদ দিতে হবে। তাহলে অনেক সময় ওনার এগ কিছু, যে ওভারির যেটা ভালো জায়গা, সেখান থেকে ওভারিয়ান টিস্যু বা এগ নিয়ে আগে বার করে ক্রায়ো প্রিজার্ভ করা যায়। হ্যাঁ, IVF সেন্টারগুলো যেগুলো আছে সেখানে ক্রায়ো প্রিজার্ভ করে রেখে দেওয়া হলো, পরে সারোগেসি করে রাখা হলো। কিন্তু সেই মহিলার যদি একটাও বাচ্চা থাকে, আমাদের দেশের সারোগেসি আইনে একটা বাচ্চা থাকলে সারোগেসি অ্যালাউড না। আচ্ছা, তো যদি ওনার একটাও বাচ্চা না থাকে তাহলেই সারোগেসি করতে পারবেন। এই যে জরায়ুর বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলছি, ফাইব্রয়েড হতে পারে, এন্ডোমেট্রিওসিস হতে পারে, অ্যাডিনোমায়োসিস হতে পারে, এই ধরনের যে সমস্যা বা সিস্টের সমস্যা হতে পারে, এই ধরনের সমস্যা হলে একজন রোগী তার কোন কোন লক্ষণে বুঝতে পারবেন? শরীর কি কোনো লক্ষণ দেয়? হ্যাঁ, নিশ্চয়ই দেয়। কিছু কিছু ক্ষেত্রে, যেমন ফাইব্রয়েড বলছিলাম, বাইরের দিকে জরায়ুর ওয়ালের বাইরের দিকে ফাইব্রয়েড, সেগুলো অনেক সময় পেশেন্ট বুঝতেই পারে না যতক্ষণ না অনেক বড় হয়ে যাচ্ছে। তো এটা ছাড়া এমনিতে পেশেন্টের এই এন্ডোমেট্রিওসিস, প্রথম দুটো জিনিস হবে। একটা হচ্ছে যে জরায়ুর মানে যখন মাসিকটা হবে তখন খুব বেশি ব্যথা হবে, পেশেন্ট সহ্যই করতে পারবে না, অথবা অন্য সময়েও ব্যথা হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় ওই আগে ব্যথা শুরু হয়ে তারপর আস্তে আস্তে ব্যথাটা আরও বেড়ে গেল মাসিক হওয়ার সময়। সেটা এক নম্বর হচ্ছে ব্যথা, 2 নম্বর হচ্ছে ব্লিডিং ইরেগুলারিটি, মানে মাসের যেটা হচ্ছে সেটাই প্রচণ্ড বেশি হচ্ছে, পেশেন্ট সামলাতে পারছে না, রক্তের ঢেলা পড়ছে, এগুলো নর্মাল না। অনেক সময় মেনোপজ হওয়ার আগে আগে অনেকে বলে যে এগুলো তো তোমার, বাড়ির লোকেরাই বলে এগুলো তো তোমার এখন হবে, এগুলো তো এই বন্ধ হওয়ার আগে এরকম হয়। পেশেন্টরা আমাদের কাছে আসেন দেখি যে হিমোগ্লোবিন 5-এ নেমে গেছে, কারণ বাড়ির লোক বলেছে এরকম ব্লিডিং তো হয়, হলেও ডাক্তার দেখাতে হবে। যদি নর্মালও হয় জিনিসটা, কিন্তু ডাক্তার দেখে নিতে হবে যে কি সমস্যা এটা হচ্ছে। তাছাড়া কি হতে পারে, মাসে 2-3 বার করে ব্লিডিং হয়ে গেল, অথবা বন্ধ থাকলো, বন্ধ থেকে আবার যখন শুরু হলো থামছেই না, অনেক দিন ধরে চলছে, 1 মাস 1.5 মাস ধরে চলে যাচ্ছে। এগুলো অল্প বয়সী মেয়েদেরও বেশি হয়, আর যখন বন্ধ হয়ে আসার আগেও তখন এরকম এই জিনিসগুলো বেশি দেখা যায়। তো এইসব সিমটমস। তাছাড়া হচ্ছে একটা বলে যে সহবাসের পরে যদি ব্লিডিং হয়, এটা ঠিক নয় একদম। তাহলে অবশ্যই ডক্টর দেখাতে হবে, হয় ইনফেকশন অথবা ক্যান্সারের পূর্ব লক্ষণ। তো এই জিনিসগুলো নিয়ে মেয়েদের সচেতন হওয়া উচিত। একদম। ম্যাডাম, অপারেশনের পর স্বাভাবিক জীবনে ফিরতে কতদিন সময় লাগে? সেটা অনেকটাই মানে অনেকের মেন্টালিটির উপরে ডিপেন্ড করছে। যারা খুব ভয় পায়, সাধারণত ল্যাপারোস্কোপি সার্জারি হোক বা জেনারেল সার্জারি হোক, সবাই 2 সপ্তাহের মধ্যে ঠিকঠাক হয়ে যান। 2 সপ্তাহ। ভারী কাজ টানা, ভারী জিনিস তোলা, ভারী কাজ করা, এগুলো আমরা বলি 3 মাস যেন না করেন। তাছাড়া পেশেন্ট তো অপারেশনের পরে যখন 1 দিন পর থেকেই উঠে হাঁটাচলা করতে পারেন, ল্যাপারোস্কোপিতে তাড়াতাড়ি, কিন্তু ওপেন সার্জারিতেও পেন কিলারের সাথে উনি উঠে পরের দিনই হাঁটতে পারেন। হ্যাঁ, এবার বাড়ি গিয়েও টুকটাক নিজে উঠে টয়লেট গেলেন, নিজে উঠে খেলেন, এরকম নয় যে বেড প্যান দিতে হবে, বা নিজে চা বানিয়ে খেলেন, নিজে জল গড়িয়ে খেলেন, এগুলো করতেই পারেন। হ্যাঁ, আর এবার উনি কতটা আমার পেশেন্ট দেখেছি ওপেন সার্জারি পরে 7 দিন পরে মানালি ঘুরতে চলে গেছে, ওনার টিকিট কাটা ছিল কিন্তু অপারেশনটা করতে হয়েছে, এরকমও পেশেন্ট আছে। আবার অনেকে বলে না, আমি 2 মাস রেস্ট না নিয়ে আমি কিছু করবো না, এটা অনেকটাই, কিন্তু সাধারণত 2 সপ্তাহ খুব বেশি হলে। একদম। ম্যাডাম, অপারেশন করার আগে কি কি জানা খুব দরকার, বা কোন কোন বিষয়গুলোকে মানে খুব ইম্পর্টেন্স দিতে হবে? একটা অপারেশন যখন আমি রাজি হলাম অপারেশন করার জন্য, প্রথমেই জানতে হবে যে অপারেশন করার পরে আমার কি কি অসুবিধা হতে পারে, সেটা সবসময় জেনে নিয়ে। এক হচ্ছে যে জরায়ুর আশেপাশেই কিন্তু অনেক আরও ভাইটাল জিনিস থাকে, অর্গান থাকে, যেমন
পেচ্ছাপের থলিটা ইউরিনারি ব্ল্যাডার বলে। তারপরে হচ্ছে যে খাদ্যনালীটা, সিগময়েড কোলন, রেকটাম, ওগুলো সব কাছে থাকে। বা ইউরেটার থাকে, যেটা কিডনি থেকে ইউরিনারি ব্ল্যাডার অবধি পাইপ দুটো, যেটা নিয়ে যায় ইউরিনটা কিডনি থেকে। এগুলো সব জরায়ুর পাশে আশেপাশে রয়েছে। অপারেশন করে চিকিৎসা করার সময় সেগুলো কিন্তু যে কোনো সময় আঘাত লাগতে পারে, বা কোনো খুব বেশি ব্লিডিং হতে পারে অনেক সময়, এগুলোর জন্য রক্তের প্রয়োজন হতে পারে। অনেক সময় ইনফেকশন হলো, ল্যাপারোস্কোপি হলেও ইনফেকশন হতে পারে, পোর্ট ইনফেকশন বলে। ইনফেকশন হয়ে সারতে দেরি হলো, অনেকের অপারেশনের পরে জরায়ু কেটে বাদ দেওয়া হয়েছে, এটা অনেক বেশ কমনলি পাই আমরা, যে অপারেশনের পরে ব্লিডিং হয়, 1 সপ্তাহ 10 দিন পরে হঠাৎ করে নিচে দিয়ে ব্লিডিং শুরু হয়, অল্প অল্প করে ব্লিডিং। এগুলো স্বাভাবিক, কিন্তু এগুলো মানে হলে খুব ঘাবড়াবার দরকার নেই, এগুলো সব চিকিৎসা করেই আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। তো এগুলো একটু জেনে নিলে, মানসিকভাবে রেডি থাকলে পেশেন্ট খুব ভালোভাবে রিকভারও করে, যে আমার অপারেশন এই হবে, এই হতে পারে, বা যদি ইনজুরিগুলো হয়ও ডাক্তার আছেন, সেই ইনজুরিরও চিকিৎসা আছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বললাম, যে অনেকের ধারণা যে জরায়ুর কোনো সমস্যা হলে তাহলে জরায়ু কেটে বাদ দিতে হবে। এটা কিন্তু সবসময় ঠিক নয়, ডিপেন্ড করছে সবটাই পরিস্থিতির ওপরে, পেশেন্টের বয়সের ওপরে এবং পেশেন্ট কোন অবস্থায় আছেন তার উপরে। কিন্তু যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে লক্ষণগুলো, কোন কোন লক্ষণগুলো দেখলে আপনার জরায়ুর সমস্যা হচ্ছে সেটা বিষয় নিয়ে আপনি সতর্ক হবেন, সেটা কিন্তু আজকে ম্যাডাম খুব সুন্দরভাবে বললেন। ডাক্তারবাবুর সঙ্গে বা ম্যাডামের সঙ্গে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, সমস্ত তথ্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা সেই নম্বরে ফোন করলে যোগাযোগ করতে পারবেন। আর যে সমস্ত মহিলাদের অনেক ভ্রান্ত ধারণা আছে যে আমার ফাইব্রয়েড হয়েছে, আমার এই ধরনের জরায়ু সংক্রান্ত সমস্যা হয়েছে, তারা মনে হয় এই আলোচনা থেকে কিছুটা স্বস্তি পাবেন। তার কারণ জরায়ুর সমস্যা মানেই কিন্তু সব ক্ষেত্রে অপারেশন নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।